কাঁদিয়েছে, জীবন আমায় কাঁদিয়েছে। এ জীবনে যত দুঃখ আমি পেয়েছি, সবই আমার নিজের ভুলে। এ জীবনে যত কষ্ট আমি পেয়েছি, সবই আমার নিজের ভুলে। এ জীবনে যত কষ্ট আমি পেয়েছি, সবই আমার নিজের ভুলে। ভুল বুঝিয়া যদি ভুলে যাও মোরে, ভালোবাসা কখনো ভুলো না। ব্যথারি মালা হয়ে আমাকে পোড়াইও না। ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না। কি ছিলে আমার বলো না তো তুমি, আছি তো আগের মতো এখনো আমি। ভুল বুঝিয়া যদি ভুলে যাও মোরে, ভালোবাসা কখনো ভুলো না। বিশ্বাস করলে ক্ষতি করে, ভালোবাসলে আঘাত করে। বিশ্বাস করলে ক্ষতি করে, ভালোবাসলে আঘাত করে। এটাই যেন আমাদের রীতি। মানুষ এটাই যেন তাদের রীতি। ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না। ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা তো যায় না। কি ছিলে আমার বলো না তো তুমি, আছি তো আগের মতো এখনো আমি। ভুলে কি গেছো তুমি সেদিনেরই কথা, আজও তা রয়ে গেছে আমার স্মৃতিতে গাথা। ভুল বুঝিয়া যদি ভুলে যাও মোরে, ভালোবাসা কখনো ভুলো না গো। ভালোবাসা কখনো ভুলো না। ব্যথারি মালা হয়ে আমাকে পোড়াইও না। ভালোবাসা কখনো ভুলো না। ভালোবাসা কখনো ভুলো না। ভুল বুঝিয়া যদি ভুলে যাও মোরে, ভালোবাসা কখনো ভুলো না গো। ভালোবাসা কখনো ভুলো না। ব্যথারি মালা হয়ে আমাকে পোড়াইও না। ভালোবাসা কখনো ভুলো না গো। ভালোবাসা কখনো ভুলো না। কি ছিলে আমার বলো না তো তুমি, আছি
আছি তো আগেরই মতো, এখনো আমি। ভুলে কি গেছো তুমি, ভুলে কি গেছো তুমি, ভুলে কি গেছো তুমি সেদিনেরই কথা, আজও তা রয়ে গেছে, আজও তা রয়ে গেছে আমার স্মৃতিতে গাথা। $1 ট্রিলিয়ন বাজার বাংলাদেশ, সে পেছনে ঘুরছে আমেরিকা, ইউরোপ। পাগল আর ছাগলের ছাড়া এ ধরনের কথাবার্তা কেউ বলে? বাংলাদেশের বর্তমান যে বৈদেশিক মুদ্রার দুটি উৎস, একটি তো প্রায় বন্ধের উপক্রম, সেটা হচ্ছে আমাদের গার্মেন্টসে। কতগুলি ফ্যাক্টরি যে বন্ধ হয়ে গেছে এটা এই মুহূর্তে বলা মুশকিল। যাই হোক, এটি নিয়ে আমি কথা বলতে চাই না, এটা নিয়ে আমার কথা বলার বিষয়ও নয়। তারপরেও আমার বর্তমান দেখেন, প্রত্যেকটা মানুষের এটা মৌলিক অধিকার, এটা দেশের কাছে প্রাপ্য। ঠিক আছে বন্ধুরা, এটা দেশের কাছে প্রাপ্য। আপনি আপনার মৌলিক অধিকার পাবেন, আমি আমার মৌলিক অধিকার পাবো, এটাই বাস্তবতা। এটাই আমাদেরকে কী করতে হবে, মানতে হবে। তবে কিন্তু আমরা কী হব, সফলতার দিকে এগিয়ে যাব বলে আমি বিশ্বাস করি। আপনি কি মনে করেন আমি জানি না, তবে আমি আমার মন থেকে দুটি জিনিস সবসময় কামনা করি। একটি হচ্ছে যে আমাকে সবসময় চিন্তা করতে হবে, আবারও বলছি চিন্তা করতে হবে, আমার এই কাজটা করলে কি হবে, এই কাজটার জন্য আমার কি করা উচিত, এটা কিন্তু আমাকে বলতে হবে, এটা কিন্তু আমার জানা উচিত। তদুপরি আমরা কিন্তু সেগুলি করি না। দেখেন, আমাদের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিত্যপূর্ণ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা বলে বোঝানো মুশকিল। যাই হোক, আমার চেয়ে অনেক বিশিষ্ট বিজ্ঞজন যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থা নেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া। এটা আমার পক্ষ থেকে বিনীত নিবেদন। কারণ একজন সাধারণ মানুষ, মরিচ 1 কেজি কাঁচামরিচ 400 টাকা, 1 কেজি কাঁচামরিচ 400 টাকা বর্তমান। আপনি নিজে চিন্তা করেন কিভাবে কিনবে, মানে 250 গ্রাম মরিচের দাম 100 টাকা। কাঁচা তরকারি বাজারে দ্রব্যমূল্য যেটা নিয়ন্ত্রণের দরকার, শুধুমাত্র আলু আর কাঁচা পেঁপে ছাড়া সব তরকারি 100 টাকার উপরে দাম। কাঁচা তরকারি মানে আলু আর পেঁপে ছাড়া সব তরকারি 100 টাকার উপরে দাম। আপনি যেটাই কিনতে যান 100 টাকা, 110 টাকা। আপনি নিজেও চিন্তা করতে পারবেন না, আমি নিজেও চিন্তা করতে পারি না। ঠিক আছে বন্ধুরা, এভাবে যদি হয় কিভাবে চলবে বলেন? প্রত্যেকটা মানুষকে খেয়ে পরে তো বাঁচতে হবে। আমাদের খেয়ে পরে বাঁচাটার নামই তো জীবন, তাই না? আমার যদি ইনকাম না থাকে, এর উপরে আবার মরার উপরে খাড়া গাড়া আসছি। যারা ভাড়া থাকি আমরা, তাদের সকলের বাড়ি ভাড়া বৃদ্ধি। প্রত্যেক বাড়িওয়ালা ভাড়া বৃদ্ধি করতেছে। গ্যাস নাই, পানির প্রচার, বিশেষ করে ঢাকায় মিরপুর এলাকায় যারা বসবাস করে তাদের জন্য পানির জন্য জীবন অতিষ্ঠ। ঠিকমতো গোসল করতে পারে না, পানি নেই, লাইনে পানি নাই, বাড়িওয়ালার মোটর থেকে পানি আসবে কোথা থেকে বলেন? এই যে নিত্য প্রয়োজনীয় যে সমস্যাগুলি আছে, এইগুলি কিন্তু মানে খুবই বেদনাদায়ক কথা, খুবই বেদনাদায়ক কথা। এগুলি মানে এই মুহূর্তে বিশ্বাস করে বোঝাতে পারবো না আমি যে কী অবস্থা চলছে। যাই হোক প্রিয় বন্ধুরা, আপনাদের সকলের নিকট আমার অনুরোধ, বিনীত নিবেদন,
এই বাংলাদেশ আমার, আপনার, আমাদের সকলের। আসুন আমরা সকলে মিলেমিশে দেশটাকে গড়ার চেষ্টা করি। পাস্ট ইজ পাস্ট, বিগততে যা হয়ে গেছে গেছে, এটা নিয়ে সামনের দিকে আমরা আর যেন কোনো প্রতিবন্ধকতায় না পড়ি। দেশটাকে ভালো মতন যারা ক্ষমতায় এসেছে চালাক, এটা আমরা কামনা করি। আমরা দেশের জনগণ যারা ক্ষমতার মসনদে বসেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা দেশের জনগণ সাধারণ মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদকের উৎপত্তি স্থলগুলি বন্ধ। আপনাকে আমি বলে বিশ্বাস করতে পারবো না, ঢাকায় যে কয়টা ক্যাম্প আছে, বেহারি ক্যাম্প যেটা আটকে পড়া পাকিস্তানি, যেটাকে রিফিউজি বলা হয়, বা বিহারি ক্যাম্প যেটা আমরা বলি, এগুলি হলো মাদকের আঁকড়া, সন্ত্রাসের আঁকড়া। বর্তমানে ঢাকা শহরে ওপেন এমন কোনো নেশা নাই যে আপনি এখানে পাবেন না। ঢাকা শহরের এই ক্যাম্পগুলিতে বিশেষ করে মোহাম্মদপুরের জেনাবা ক্যাম্প, 10 নম্বরে আপনার প্যারিস রোডে ক্যাম্প, এখানে এনসিসি ক্যাম্প, মিল্লাত ক্যাম্প, যাই হোক যতগুলি ক্যাম্প আছে ঢাকা শহরে সবগুলির নাম, কালশির ওখানে ক্যাম্প আছে, ইয়াতে ক্যাম্প আছে, যেখানে যেখানে ক্যাম্প আছে এই ক্যাম্পগুলিতে আপনি এমন কোনো নেশা নাই যে আপনি এটা পাবেন না। গাঁজা কন, ইয়াবা কন, হিরোইন কন, মানে প্রাণঘাতী ফেন্সিডিল সহ প্রাণঘাতী এমন কোনো নেশা নাই যেটা এই ক্যাম্পগুলিতে পাওয়া যাবে না বা ক্যাম্পগুলিতে নেই। এটা আপনিও বিশ্বাস করতে কষ্ট হবে, আমারও বিশ্বাস করতে কষ্ট হয় যে কিভাবে এখানে এই নেশা জাতীয় দ্রব্যগুলি সাপ্লাই হয়, কোন চেনে, কোন কন্ট্রাক্টে এইগুলি সাপ্লাই হয়। এখানে আমাদের প্রশাসনের যথাযথ উদ্যোগ নিতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো এই বিষয়টির দিকে নজর দেন। ইয়াং যুব সমাজ অনেক নষ্ট হয়ে যাচ্ছে। ওপেন বিক্রি হচ্ছে গাঁজা, ওপেন বিক্রি হচ্ছে ইয়াবা, ওপেন বিক্রি হচ্ছে হিরোইন, এবং এখানে অস্ত্রের ঝঞ্ঝানানি, বিভিন্ন দেশীয় অস্ত্র, বিদেশি অস্ত্র, সব ঝঞ্ঝানানি এখানে আছে। এবং এই মাদক ব্যবসাকে কেন্দ্র করেই মারামারি, কাটাকাটি, হানাহানি, মারামারি চলছে। এই মাদক ব্যবসাকে নিয়েই মার্ডার হচ্ছে, এখান থেকেই শুরু হচ্ছে। আর বিশেষ করে ভয়াবহ আকার ধারণ করেছে এই মাদকের সবল। এই মাদকের সবল থেকে দেশের যুব সমাজকে যদি রক্ষা করা না যায় বা রক্ষা করা না হয়, দেশের জনগণের অবস্থা খুবই খারাপ বা ভয়াবহ পরিণতির দিকে যাবে বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন আমি জানি না। তাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব, প্রিয় দেশবাসী এবং প্রশাসনের সকল কর্তাদের, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে মৌলিক এই বিষয়গুলির দিকে আপনারা নজর দেন। দেশের মৌলিক এই বিষয়গুলির দিকে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত নিবেদন, আপনারা এই মাদকের সবল থেকে দেশবাসীকে বাঁচানোর চেষ্টা করেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সবিনয় নিবেদন যে আপনি যথাযথ প্রশাসনিক নিয়ম শৃঙ্খলাগুলি ফিরে নিয়ে আসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট বিশেষ আবেদন যে প্রশাসনের নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনুন, প্রশাসনকে তৎপর করুন, তাহলেই এই সমস্যাগুলি দূর হবে বলে আমি মনে করি। কারণ মাদকের এই ভয়াল থাবা থেকে দেশের জনগণকে বাঁচাতে হবে। সব মাদক কারবারিদেরকে প্রশাসন চাইলে মাদক কারবারিকে আটক করা কোনো বিষয় নয়। এবং এই মাদক কিভাবে সাপ্লাই হয়, এই চেন অফ কমান্ড যেটা আছে মাদকের, এগুলিকে বন্ধ করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন আমি জানি না। এই চেন অফ কমান্ডগুলি যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশের এই ইয়াটা ফিরে আসবে। মাদকের জন্যই বিভিন্ন অঘটন ঘটছে,
ছিনতাই, চুরি, ডাকাতি বলে বিশ্বাস করাতে পারবো না। মানে এখন দিনের বেলাও হাতে মোবাইল নিয়ে ঢাকা শহরে হাঁটতে ভয় লাগে। কোন সময় থাবা দিয়ে নিয়ে যায় আইসা ছিনতাইকারীরা, কোন সময় রাস্তাঘাটে থাবা দিয়ে নিয়ে যায়, গাড়ির ভিতর থেকে ছিনতাই করে নিয়ে যায়। মেট্রো রেল থেকে নামার সময় জোর করে ধরে মোবাইল ছিনতাই করে করে নিয়ে যাচ্ছে। এটা বর্তমানে আইন শৃঙ্খলার অবনতি বলে আমি মনে করি। এদিকের বিষয়গুলিকে দেখভালের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষভাবে আমার পক্ষ থেকে অনুরোধ করছি, কারণ একজন মানুষ, একজন নাগরিক, সে যে দলেরই হোক, একজন নাগরিক, তার ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতাটুকু থাকতে হবে। এগুলি মানবাধিকারের ভিতরে পড়ে। এখন আমি যদি রাস্তায় চলাফেরা না করতে পারি, আমি যদি স্বাচ্ছন্দ্যে কেনাকাটা না করতে পারি, আমার স্বাচ্ছন্দ্যে যদি ইনকাম না থাকে, আমার জীবনটা কিভাবে চলবে বলেন, আমাকে বোঝান, আমার জীবনটা কিভাবে চলবে? তাই আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আমাদের মন্ত্রীকে অনুরোধ করব যে মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি বিষয়গুলি একটু দেখেন। স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, বিষয়গুলি দেখেন, নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেন। সব পক্ষকে সমন্বয় করে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, এটা আমার ব্যক্তিগত অনুরোধ। এই যে দেশের অরাজকতা চলছে, এই অরাজকতায় দেশ উন্নতির দিকে যাবে না, কথাটা মনে রাখতে হবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদেরকে। আমরা দেশের জনগণ, আমরা সবাই ভালো চাই, আমরা শান্তিতে বসবাস করতে চাই, অশান্তি আমরা চাই না, আমরা সবসময় শান্তি চাই। এবং আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সমন্বয় করে এই বিষয়গুলির দিকে নজর দেওয়া হোক। যতদিন পর্যন্ত এই ক্যাম্পগুলি ঢাকা শহরের গলিতে গলিতে থাকবে, মাদকের নিয়ন্ত্রণ কোনোভাবেই করা সম্ভব হবে বলে আমি মনে করি না। আমার ব্যক্তিগত মতামত এটা, কারো উপরে দোষ চাপাচ্ছি না, কারণ এই ক্যাম্পগুলি থেকেই এমন কোনো নেশা নাই যেটা আপনি ঢাকা শহরের অন্য জায়গায় পাবেন না, কিন্তু এই ক্যাম্পগুলিতে আপনি আসলে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আমি রিক্সা দিয়ে আসতেছি, মানে নেশাদ্রব্য যারা বিক্রি করে তারা দৌড়ে আসে, ভাই কী নেবেন, গাঁজা নেবেন, হিরোইন নেবেন, ইয়াবা নেবেন, আপনি বলেন ফেন্সিডিল নেবেন, কি চান আপনি? তারা রিক্সা দিয়ে মানুষ আসতেছে, দৌড়ে আসে। এরাই তো এরাই ছিনতাইকারী হয়, বুঝতে পেরেছেন? সেজন্যই আমি সকলকে, মানে আমাদের দেশের সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়গুলির দিকে একটু নজর দেবেন, যাতে আমরা জনগণ নির্বিঘ্নে চলতে পারি। বিশেষ করে জেনাবা ক্যাম্পটা যেখানে অবস্থিত, এখানকার বর্তমান এমন সিচুয়েশন, এই জেনাবা ক্যাম্পের আশেপাশে মোহাম্মদপুরে বেশিরভাগ বাড়ি এখন খালি খালি পড়ে আছে। কেন জানেন? এই যে তাজমহল রোড, তারপরে আপনার এই পাশে কৃষি মার্কেটের বাবর রোড, এই জায়গাগুলিতে এখন বাড়ি বেশিরভাগ খালি। কেন জানেন? সন্ত্রাসীদের ভয়ে, এই মাদক দ্রব্যের উৎপাতে সন্ত্রাসীদের উত্থান, সন্ত্রাসীদের ভয়ে বেশিরভাগ বাড়ি খালি। বর্তমানে এমন সিচুয়েশন, আপনি মোহাম্মদপুরে আদাবারের ওদিকে যান, সেকেরটেকের ওদিকে যান, তাজমহল রোডে যান, এমন কোনো বাড়ি নাই দেখবেন না যে আপনার 5টা-6টা ফ্ল্যাটে খালি সাইনবোর্ড ঝুলতেছে, ভাড়া হবে। ভাড়া নিয়ে মোহাম্মদপুরে ভুল করেও যেতে চায় না কেউ। কেন জানেন? এই মাদকের অত্যাচার, মাদকের উৎপাতে, মানে অথিষ্ট, ঠিকমতো বাজার করা যায় না, ঠিকমতো রাস্তাঘাটে চলাফেরা করা যায় না। এই মাদক সেবীদের
মানে ইয়াতে অবাধ চলাফেরায় অবাধ বিক্রি, ওপেন বিক্রি আগেও হয়েছে, আমি বলবো না যে আগে হয়নি, আগেও হয়েছে, কিন্তু কিছুটা গোপনে ছিল, কিন্তু এখন ওপেন হচ্ছে, ওপেন সিক্রেট। কী বললাম যে আপনি রিক্সা দিয়ে আসবেন, আপনার কাছে দৌড়ে আসতেছে, ভাই কী লাগবে, কোনটা নেশা আপনার লাগবে, হিরোইন তারা দিচ্ছে, ফেন্সিডিল তারা দিচ্ছে, মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, আমার নিজেরই মাথা খারাপ হয়ে গেছে। কী কয় এরা, আপনি কী চান সেটাই তারা দেবে। এই যদি হয় আমাদের বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং নেশার এত উপদ্রব বাড়ে, তাহলে কিভাবে একটা মানুষ সুন্দরভাবে শান্তিতে বসবাস করবে আপনি বলেন। এই বিষয়গুলির দিকে সংশ্লিষ্ট সকলে নজর দেবেন, এটা আমি আশা করি। পরিশেষে দুটি কথা বলেই শেষ করব। একটি কথা হচ্ছে যে দেখেন, রাজনীতি আমরা সাধারণ জনগণ বুঝি না, রাজনীতি আমরা সাধারণ জনগণ করতেও চাই না, করিও না। ভোটের সময় আসলে যা ভোট দিয়ে আসে, ঝামেলা শেষ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আবারও বলছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা দেখেন যাকেই ভোট দিই, যেই নেতা হন, সরকারি দল বিরোধী দল, এটা আমার প্রশ্ন নয়, সবাই মিলেমিশেই দেশটা চালান, ভালো চলুক, সবাই শান্তিতে থাকতে পারবে, আমরাও শান্তিতে থাকতে পারব। সেজন্যই আমার পক্ষ থেকে অনুরোধ, আমার পক্ষ থেকে বলা যে আপনারা এই বিষয়গুলি সবাই একটু মনোযোগের সহিত দেখে বিবেচনা করেন। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের যেভাবে এই যে বিভিন্ন গ্রুপ, কিশোর গ্যাং, আপনার আরও কী কী গ্যাং আছে, কয়েকটা গ্যাং, এরা ত্রাস সৃষ্টি করে বেড়াচ্ছে, ওপেন সন্ধ্যার পরে এই জনগণের উপরে আঘাত করতেছে, ওপেন সিক্রেট, কোনো কিচ্ছু তাদের হচ্ছে না। এভাবে চলতে পারে না একটা দেশ। অতএব আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলকেই বলবো, এবং প্রশাসনের কর্তা ব্যক্তি যারা আছেন, ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি যারা আছেন, আমি তাদেরকেও সুবিনয় নিবেদন জানাবো, এই বিষয়গুলি নিয়ে যথাযথ এবং শক্ত হাতে, আবারও বলছি, শক্ত হাতে এবং কড়াভাবে নিয়ন্ত্রণ করতে হবে। অন্যথায় মানুষের মানে অনেক দুঃখ দুর্দশা এমনিই তো আছে, আরও বেড়ে যাবে বলে আমি মনে করি, আরও বেড়ে যাবে বলে আমি মনে করতেছি। সেজন্যই আমি সকলকে অনুরোধ করব, প্রিয় আমরা দেশের জনগণ, দেশবাসী যারা আছে, তাদের প্রতি আমার বক্তব্য হচ্ছে, প্রিয় বন্ধুরা, আপনার মহল্লায় যারাই নেশা পানি করতে যাবে, আপনাদের নিজ নিজ উদ্যোগে এটাকে নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। আমাদের নিজ নিজ এলাকার নিয়ন্ত্রণের এটাকে ব্যবস্থা করতে হবে। অন্যথায় কিন্তু আমার, আপনার ভাই, ছেলে, সন্তান, এরাই কিন্তু বিপদগামী হচ্ছে। ছেলে হোক মেয়ে হোক, সবাই কিন্তু নেশার সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে। অ্যাডাল্ট ছেলে মেয়েকে তো আমি কিছু বলতে পারি না। আমাদের সময় আমরা যখন ছোটো থেকে বড় হয়েছি, আমরা বড়দেরকে যথেষ্ট শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। বর্তমানে এই বিষয়টা আমাদের যুব সমাজ বলেন, আমাদের সমাজ বলেন, এদের ভিতরে নেই বললেই চলে। যার কারণে বিশৃঙ্খলতা বলেন, উগ্রতা বলেন, যেটাই বলেন, আমাদের দেশে বেড়েই চলেছে। উচ্চশিক্ষিত ছেলে মেয়ে হয়, তাদের ভিতরে আরও বিশেষ করে মা বাবা, আপনার আমার মা বাবা অনেক কষ্ট করে সন্তানের জন্য। সেই মা বাবাকে আমরা কি করি জানেন? বেশিরভাগ ফ্যামিলিতে গেলেই আপনি দেখবেন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। আরে বাবা, শেষ বয়সে মা বাবাকে কি বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত? মা বাবা সন্তান সন্ততি নাতি নাতনিদের সাথে থাকবে, খেলবে বৃদ্ধ বয়সে, এটাই তাদের আনন্দ, এটাই তাদের আনন্দ। মানে মানবতা, কি বলবো, মানবতা বলতে আমাদের সমাজ থেকে সব বিলুপ্ত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। বর্তমান সিচুয়েশনে
ছেলে হোক মেয়ে হোক, অবাধ মেলামেশা মানে বিবাহের যে নিয়ম আমাদের দেশে আছে, এই নিয়মের বেড়াজালে অনেক সংসার ভেঙে যাচ্ছে, অনেকগুলি সংসার ভেঙে যাচ্ছে। অনেক ছেলে মেয়ে উশৃঙ্খলতার শিকার হচ্ছেন, অনেকে আবার চুরি ছিনতাই ডাকাতি এগুলির শিকার হচ্ছে। এই বিষয়গুলি আমাদের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন, যারা বিভিন্ন সংস্থার সাথে জড়িত আছেন, আইন প্রয়োগকারী সংস্থা আছেন, তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করব, বিষয়গুলির দিকে যথাযথ একটু নজর দেবেন। তাই আমি প্রিয় বন্ধু, প্রিয় ভাই, প্রিয় বোন সবাইকে বলবো, আপনারা একটু আপনি আপনার এলাকায় সচেতন হন, আমি আমার এলাকায় সচেতন হব। এভাবেই সামাজিক প্রতিরোধের মাধ্যমেও এগুলি কিন্তু কন্ট্রোল করা সম্ভব হয় বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন আমি জানি না। তাই আমার পক্ষ থেকে উদারত আহ্বান থাকবে, আপনারা এই বিষয়গুলি কন্ট্রোল করার আমরা সবাই মিলে মিশিয়ে সম্মিলিতভাবে চেষ্টা করব। দেখেন, যে কোনো বিষয় আমরা ওই একটা প্রবাদ বাক্যে আছে, পড়েছিলাম ছোটোবেলায়, 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলাস। একজনের জন্য যেটা বোঝা, 10 জনের জন্য সেটা কি লাঠি। বোঝাইতে পেরেছি আমি? 10 জনের জন্য সেটা লাঠি। পরিশেষে আমি আরও কিছু কথা বলবো। আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদ, আপনি যে দলই করেন, আপনি বিএনপি করেন, আপনি জামাত ইসলাম করেন, আপনি জাতীয় পার্টি করেন, আপনি জাসদ করেন, আপনি এনসিপি, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। করেন আপনি আওয়ামী লীগ, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমাদের যেগুলি জাতীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, এগুলি ক্ষতি করা থেকে আমরা বিরত থাকব। এক্সাম্পল কিছু উদাহরণ দিচ্ছি। পুলিশ প্রশাসনের যানবাহন, এগুলি আমরা ভাঙচুর করতেছি, আগুন লাগাচ্ছি, এগুলি থেকে আমরা বিরত থাকব। জাতীয় সম্পদ আমাদের যেমন বিটিভি থেকে শুরু করে রেলওয়ে যে সম্পদগুলি আছে, এগুলি মানে মোটের পর এক কথায় সরকারি সম্পদ যেগুলি, এগুলি ধ্বংস করা থেকে আমরা বিরত থাকব। কারণ জনগণের, আপনার আমাদের ট্যাক্সের টাকায় কিন্তু এই সম্পদগুলি, জাতীয় যে সম্পদগুলি আছে, এগুলি চলে। জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু এই জিনিসগুলি কেনা হয়, জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু এই জিনিসগুলি রক্ষণাবেক্ষণ করা হয়। তাই আমি সকলকে বলবো, আপনি যে দলই করেন, আপনি রাজনীতি করবেন, এটা আপনার গণতন্ত্রের মৌলিক অধিকার, আপনি করেন, আমার পক্ষ থেকে কোনো নিষেধ নেই। কারণ আপনারটা আপনি করতেই পারেন, এটা আপনাকে সংবিধান অধিকার, আপনি দেশের নাগরিক হিসাবে দিয়েছে, কিন্তু আর একজনের ক্ষতি করে নয়। প্রশাসনের গাড়ি, পুলিশ প্রশাসনের যে যানবাহনগুলি আছে, এগুলিতে আমরা নষ্ট করা থেকে বিরত থাকব। র্যাব বাহিনীর যে যানবাহনগুলি আছে, এগুলি আমরা ধ্বংস করা থেকে বিরত থাকব। মানে বিভিন্ন বাহিনীর যে যানবাহনগুলি, এক কথায় রাষ্ট্রীয় সম্পদ, সরকারি সম্পত্তি আমরা নষ্ট করা থেকে বিরত থাকব। কারণ এই সরকারি সম্পত্তি, আপনাদেরকে যে বললাম যে জনগণের ট্যাক্সের টাকায় কেনা, আমাদের সকলের ট্যাক্সের টাকায় কিন্তু এই সরকারি সম্পত্তিগুলি কেনা। বিধায় আমরা এই সরকারি সম্পদগুলি ধ্বংস করা থেকে দূরে থাকব। এটাই আপনাদের পক্ষ থেকে উদারত আহ্বান, এবং আপনাদেরকে আমার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ, ভাই আসুন, আপনি যে দলই করেন, আমি যে দলই করি, আমার কোনো সমস্যা নেই। আমি উদারত আহ্বান জানাবো, অনুরোধ করব, আপনারা এই কাজগুলি থেকে বিরত থাকেন। যদি আমি এই কাজগুলি থেকে আমরা বিরত থাকি, তবে কিন্তু আমাদের কি হবে জানেন? আবারও বলছি, তবে কিন্তু আমাদের সামনের দিকে উন্নতি বা আমরা ভালো কিছু আশা করতে পারি। বোঝাইতে পারছি বন্ধুরা? সেজন্যই আমি সকলকে বলবো যে, প্রিয় বন্ধুরা, আসুন আমরা সবাই মিলে আমাদের এই বাংলাদেশটাকে গড়ার চেষ্টা করি। সবাই মিলে একসাথে যদি আমরা এই দেশ গড়ার কাজে
সহযোগিতা করি, তাহলে আমাদের এই দেশটাকে গড়তে মাননীয় প্রধানমন্ত্রী বেশি সময় লাগবে বলে আমি মনে করি না। আমাদের দেশের রাজনীতিবিদ যারা আছেন তাদের সকলের প্রতি আমার বিশেষ আবেদন বা বিশেষ দৃষ্টি, যেটাকে আমি বলবো যে আপনারা সবসময় একটা জিনিসই চিন্তা করবেন, সেটা হলো যে সবার আগে আমার কি বাংলাদেশ, সবার আগে আমার বাংলাদেশ, তারপরে অন্য কিছু। দেশটা কারো একক সম্পত্তি নয়, দেশটা সবার, দেশটা সবার, বাংলাদেশটা সবার। তাই আমি সকলকে বলবো, প্রিয় বন্ধুরা, আসুন আমরা সবাই মিলেমিশে এগিয়ে যাব, মিলেমিশে পথ চলবো। এভাবেই হোক আমাদের সামনের দিকে পথ চলা, এভাবেই হোক আমাদের এগিয়ে যাওয়া। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করি। এবং আমি আপনাদেরকে একটা জিনিস স্পষ্ট করে বলবো, সেটি কি জানেন বন্ধুরা? আমরা চাইলেই কিন্তু সবসময় সব কাজ করতে পারি না। আপনি চাইলেই সবসময় সবগুলি কাজ করতে পারবেন না, বা আমি চাইলেও সবসময় সবগুলি কাজ করা সম্ভব হবে না। তাই আমি সকলকেই বলবো, আসুন আমরা মিলেমিশে এগিয়ে যাই বন্ধুরা, আসুন আমরা মিলেমিশে এগিয়ে যাই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা করে আজকের মতো আমার এখান থেকে আমি বিদায় নেব। তারপরেও আর দুটো কথা না বলেই চলে যাই। কথাটি হচ্ছে, দেখেন, প্রত্যেকটা মানুষ, আবারও বলি, প্রত্যেকটা মানুষ কিন্তু সবসময় কি করে, চিন্তা করে, জানেন সেটা কি? আপনি ভালো কিছু করেন, আমি ভালো কিছু করি, এটা কিন্তু সবসময় সবাই চিন্তা করে। তাই আমি সকলকে বলবো, আসুন ভাই আমরা দেশটাকে সোনার বাংলাদেশ গড়ি, সোনার বাংলাদেশ গড়ি। এই সোনার বাংলাদেশে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তান, আমাদের ভাস্তে ভাগ্নে ভাগ্নি, নাতি নাতনি যারা আসবে, তারা যেন দেশ থেকে ভালো কিছু পায়, ভালো কিছু শিখতে পারে, এটাই কামনা করব। এই কামনায় আমার পক্ষ থেকে, আমি সকলের পক্ষ থেকে, আমার কাছে যেটা মানে ভালো মনে হয়েছে, বাস্তব মনে হয়েছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নই, আমারও ভুল ত্রুটি হতে পারে। ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে। এবং পরিশেষে দুটো কথা বলবো, আমরা যারা ইউটিউবে কাজ করি, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সবাই মানবেন, এটা আমার ব্যক্তিগত অনুরোধ। তবে আপনি সফল হতে পারবেন, তবে আমি সফল হতে পারব। এভাবেই আমরা সফলতার দিকে এগিয়ে যাব, এটাই আমি আশা করি আপনাদের সবার কাছ থেকে। এবং সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রাখছি। সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুকরিয়া, সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমরা একে অপরের এগিয়ে যাবো। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য মাঝে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন অসাধারণ। সবাই সামনে নিয়ে এগিয়ে যেতে চাই।